খুব ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলবো। কেমিক্যাল সেক্টরের একটা কিং কোম্পানির নাম হচ্ছে দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট ফ্যান্টাস্টিক কোম্পানিটা, বেশ কিছু পজিটিভ ব্যাপার রয়েছে, নেগেটিভ রয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কোনো রিটার্ন দিচ্ছে না। তা আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র বিষয়টা নিয়ে, কেন রিটার্ন দিচ্ছে না এবং ভবিষ্যৎ কি রয়েছে, বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে, সেগুলো কিন্তু কভার করব। প্রথম ঘটনা বলা দরকার, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ে একটু কথা বলবো। ফান্ডামেন্টালটা হচ্ছে এমনই ভিত যেটা না জানলে কিন্তু সম্পূর্ণটা বেকার হয়ে যাবে। টেকনিক্যালটা আলাদা বলার ব্যাপার, টেকনিক্যালটা এখনই আসছি না, এখন ফার্স্টে ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো। সেকেন্ড বলবো, ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু পজিটিভ খবর বলেছে সেটা নিয়ে। 3 নাম্বার যে কথাটা বলা, সেটা হচ্ছে যে এই অবস্থাটা কেন হলো, সেটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে। এবং 4 নাম্বারে মোটামুটি কোথায় গিয়ে এই পরিস্থিতির একটা পজিটিভনেস আসতে পারে, অর্থাৎ আমি যখন বলবো যে হোয়েন এটাকে একটা পজিটিভিটি তৈরি করবে, তার মানে এই ব্যাপারটা এখন দেখবো। তো সবকিছু বলার আগে এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু এডুকেশনাল পারপাস। নো বাই ইয়োর সেলফ রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে পাস্ট রিটার্ন বলতে 1.5-2 বছর ধরে কিছুই রিটার্ন দেয়নি, নেগেটিভ। সুতরাং সেটা থেকে উল্টোটা বলা যায়। তবে কেন কোম্পানিটা সাংঘাতিক কোম্পানিটার কথা নিয়ে বলি। কোম্পানিটা হচ্ছে স্পেশালিটি কেমিক্যালের মধ্যে একটা সেরা কোম্পানি। এই কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলোকে বের করে দিচ্ছে, যে সমস্ত যে কেমিক্যাল প্রোডাক্টগুলো আছে, ফেনলস যেরকম, অসাধারণ কোম্পানি কিন্তু অনেকগুলো পজিটিভিটির মধ্যে প্রথম যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কথা নিয়ে বলতে চলেছি। ফান্ডামেন্টাল যদি বলি, ফান্ডামেন্টাল কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানি মানে এটা মোটামুটি 22,700 কোটি মার্কেট ক্যাপের একটা কোম্পানি। এই কোম্পানি যদি পি দেখি, পি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 42.8 রয়েছে এর অবস্থা। এখন 42.8 যেখানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কোম্পানিটা যদি ইন্ডাস্ট্রিজ পি, অর্থাৎ এই মুহূর্তে টোটাল কেমিক্যাল সেক্টরের যে পি, মানে আমরাকে বলছি মিডিয়ান অফ অল কেমিক্যাল সেক্টর যদি যোগ করি, তাকে ডিভাইড করি, কতগুলো কোম্পানির স্টক আছে, তাতে বললে মিন ভ্যালু বেরিয়ে আসে, এই মিডিয়ান ভ্যালু বেরিয়ে আসে। এই মিডিয়ান ভ্যালু যেটা রয়েছে, এর যদি মিডিয়ান ভ্যালু দেখি, দেখবো 26.2 রয়েছে। বোঝা গেল? এছাড়া আরও একটা বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি। এই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী জিনিস, রিটার্ন অন ইকুইটি কী জিনিস, আমার বেস্ট ইনভেস্টর চ্যানেলে ওখানে মেম্বারশিপ দেখতে পারেন, সেখানে কিন্তু এগুলো বলেছি। এখানে সময়টা এতটাই কম যে এই বিষয়গুলো বলতে গেলে আসল পয়েন্টগুলো বেরিয়ে চলে যাবে, সেই জন্য এখানে আর সে বিষয়টা নিয়ে কথা বলছি না। আমি শুধু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলবো, 16.3 রয়েছে। এবং আরেকটা বিষয় রয়েছে রিটার্ন অন ইকুইটি। মোটামুটি শুধু এই দুটো জিনিস দেখে একটা কোম্পানি কি করতে পারে, একটা কেমন মানে পরিস্থিতি রয়েছে। যেরকম ভাবে হাড়ির মধ্যে ভাত ফুটছে, তার মধ্যে কোনো একটা ভাতকে টিপলে যেরকম বোঝা যায় গোটা হাড়ির হাল, সেরকম ভাবে কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা রিটার্ন অন ইকুইটি, এটা দিয়েও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি। 13.4 রেখেছি রিটার্ন অন ইকুইটি। কত এফিসিয়েন্টলি কোম্পানি ম্যানেজ করছে এই পার্টিকুলার আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটাকে, সেটার জন্য আমরা বলছি রিটার্ন অন ক্যাপিটাল। রিটার্ন অন ইকুইটির সাথে তার পার্থক্য কি, এইগুলো সব রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো এখন এখানে বলতে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার কিন্তু হোল্ড করছে, প্রোমোটার হোল্ডিং এর পরিমাণ হচ্ছে 49.28। এখানে একটু ভালো কথা বলার আছে, সেটা একটু পরে বলছি, আগে এটাকে বলে নিই। প্রোমোটার হোল্ডিং যেরকম রয়েছে, এফআইআই এরা কিন্তু 6.21 রেখে দিয়েছে পার্সেন্টেজ। স্লাইটলি এরা একটু কমিয়েছে, মানে 6.68 ছিল, 6.21-এ নিয়ে এসছে। আর ডোমেস্টিক যারা আছে তারা আবার একটু বাড়িয়েছে, মানে এদের পরিমাণ ছিল 22.61 আগে ছিল, তার থেকে 22.70 করেছে, কিছুটা সামান্য বাড়িয়েছে। আর রিটেলার যারা, পাবলিক যারা, তাদের সংখ্যা রয়ে গেছে 21%, মানে পাবলিকের সংখ্যা হচ্ছে 21.82%। পাবলিক হোল্ড করছে স্টকটাকে। এইগুলো বোঝা গেল। এবার একটুখানি আসি ডোমেস্টিক ইন্স্যুরেন্স ইনভেস্ট, খুব ভালো কথা। প্রোমোটারের যে পজিটিভ খবরটা সেটা আমি বলছি এবারে। প্রোমোটারের পজিটিভ খবর হচ্ছে, রিসেন্ট নিউজ পাওয়া গেল, প্রোমোটার কিন্তু কিনছে অল্প অল্প পরিমাণে। আর প্রোমোটারের কেনাটা মানে আমরা খবর কখন পাবো, যখন 3 মাস পরে গিয়ে খবরটা এক্সাক্ট আমাদের কাছে আসবে, ততক্ষণে কিন্তু অলরেডি কেনা হয়ে যাবে, স্টকটাও অনেকটা উঠে যাবে। আমরা দেখতে পাচ্ছি স্টকের মধ্যে বেশ কিছু কিন্তু পজিটিভিটি আসতে চলেছে অনেকটাই। যাই হোক, এখন যেটা বলার সেটা হচ্ছে এবারের কথায় আসবো, অর্থাৎ এখন আমরা জানবো কি, আমরা ফান্ডামেন্টাল বুঝে গেলাম, কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, নট ব্যাড, এরকম পজিশনে রয়েছে। এবং আমি যদি দেখি, ঠিক আছে, খারাপ নেই। এবার আসছি ম্যানেজমেন্ট কি বলছে সেটা বলার আগে আমি কেন এটা ডাউন হয়ে আছে সেটাকে আগে উল্লেখ করি, তারপরে ম্যানেজমেন্টের বেশ সুন্দর সুন্দর কথা বলেছে এবং কখন থেকে এটা পজিটিভ আসবে তারপরে বলবো। প্রথম আসছে কি, আমি বলতে চাইছি কেন। প্রথম হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে র মেটেরিয়ালের দাম কিন্তু
প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করছে। যে গ্লোবাল মার্কেট থেকে যে র মেটেরিয়ালগুলো এরা কিনছে, ফেনলিক্স বলে যে র মেটেরিয়াল, আদার্স যে স্পেশালিটি কেমিক্যালস, আর অনেকগুলো, একটা বলে না একাধিক কেমিক্যালে, সেখানে এদের কিন্তু অনেকটা র মেটেরিয়াল কস্ট, যেটাকে বলবো র মেটেরিয়াল কস্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে। ফলে এখানে কম্পিট করতে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। র মেটেরিয়াল দামটা বেড়ে গেছে মানে আলটিমেটলি তার ইম্প্যাক্ট তো পড়বেই গিয়ে ফিনিশ গুডসের ওপরে। আমরা কি জানি, আমরা যদি এখন বলতে গেলে আরও সময় চলে যাবে, শর্টে একটুখানি যদি বলি, প্রথমে র মেটেরিয়াল যাচ্ছে, তার মধ্যে আমরা কি করছি, এর মধ্যে থেকে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং করার পরে তারপরে সেখানে নিয়ে আসছে, কস্ট অফ গুড সোল্ড তৈরি হচ্ছে, কস্ট অফ গুড সোল্ড থেকে তার পরবর্তীতে আমরা ফিনিশ প্রোডাক্টসে আসছে, এই যে ফিনিশ প্রোডাক্টসে যাওয়ার পর তারপরে এটা সেলে যাচ্ছে, সেলিংটা হচ্ছে। এবারে এর উপরে দাঁড়িয়ে রয়েছে র মেটেরিয়াল যতটা বাড়বে তার উপরে এখান থেকে এর উপরে যে লেবার কস্ট, রেন্ট, ডিফারেন্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্সেস যেগুলো এর সঙ্গে যুক্ত হবে, হওয়ার পরে কস্ট অফ গুড সোল্ডে আসবে, গুড সোল্ডে আসার পরে প্রসেসিংটা আসছে, ট্রানজাকশন আছে, বিভিন্ন কনভেন্স আছে, সেগুলোর পরে গিয়ে ফিনিশড গুডস ভ্যালু আসছে, সেখান থেকে সেল ভ্যালু তৈরি করা হচ্ছে। সেল ভ্যালুটা যদি এর ইম্প্যাক্ট বেশি হয়ে যায়, তার একটা বড় ইম্প্যাক্ট পড়বে। তাহলে এটা বোঝা গেল র মেটেরিয়াল কস্ট বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে গ্লোবাল টেনশন। গ্লোবাল টেনশন কিন্তু একটা বড় মুখ্য উদ্দেশ্য, যে কারণের জন্য কোম্পানিটা দুরন্ত রেজাল্ট দেখাতেই কিছু করতে পারেনি। একটা সময় রেজাল্ট যদি দেখেন, আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন, একটা বড় মাপের চার্ট নিয়ে আসুন 5 ইয়ার্স, এবং সেই চার্টে দেখুন এককালে কতটা রিটার্ন দিয়েছে, এবং তার কারণ ছিল চায়না ওয়ান পলিসি। চায়নার থেকে আমরা এগোবো। ইন্ডিয়া গভর্নমেন্ট তো প্রচুর ইনিশিয়েটিভ কি নিচ্ছে সেটা আমি পরে বলছি। এখানে আমরা গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কথা নিয়ে আলোচনা করব, সেটা আমি পরে আসছি। সেটা কি কি হচ্ছে সেটা আমি এখানে যখন বলবো তখন বলবো। আগে আসছি এখানে গ্লোবাল টেনশন তৈরি হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ব্যাপার। ইউক্রেন একটা বড় মাপের ওদের ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হচ্ছে দীপক নাইট্রেটে, এটা একটা ইম্প্যাক্ট পড়েছে। আর এছাড়া যে চায়না ওয়ান পলিসি যেটা নিয়ে কথা হচ্ছে, আমি এটাও পরে বলবো। চায়না ওয়ান পলিসি, অ্যান্টি ডাম্পিং পলিসি, এইসব পলিসিগুলো আসছে এখানে, সেটা আমি পরে দেখছি। তো এই ব্যাপারটা একটা হলো। এবার গ্লোবাল টেনশনের পরবর্তীকালে যে কথাটা বলার রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে কোম্পানিটার যে প্রফিটেবিলিটি, যাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, উইক ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তৈরি করেছে। উইক ফাইন্যান্সিয়াল বলতে এখনো কোম্পানিটাকে তেমনভাবে মানে যাকে আমরা বলবো লাস্ট কোয়ার্টার রেজাল্ট কিন্তু ভালো দেখাতে পারিনি। এইগুলো একটা কিন্তু বড় ব্যাপার। মানে আমরা যেটা বলতে চলেছি, 52 উইক লো এর কাছে কিন্তু কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে। এই যে আজকে রেজাল্ট ভালোই করছে, কিন্তু 52 উইক লো এর কাছে থাকা মানে কিন্তু একটা ভালো কোম্পানি এমন অবস্থা থাকা মানে ইনভেস্টরদের বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু পতন করছে। মানে আলটিমেটলি এর একটা ইম্প্যাক্ট নেগেটিভ পড়ে যাচ্ছে। এর যে ডিমান্ড, একে আমি বলবো উইক ডিমান্ড রয়েছে, ডিমান্ডের পরিমাণটা খুব কিন্তু দুর্বল রয়েছে। এই ডিমান্ড কম থাকার কারণের জন্য এবং প্রাইজিং যে যাকে বলবো প্রেশার, সেটা থাকার কারণের জন্য আলটিমেটলি এটার কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে। এবং এই কারণের জন্য যারা অ্যানালিস্ট তারা কিন্তু এটাকে ডাউনগ্রেড করে রেখেছে, এখনো পর্যন্ত খুব বেশি পজিটিভ দেখাচ্ছে না। এই কারণের জন্য, এবং এরা বলছে কশাস থাকতে, বলছে যে এরকম পরিস্থিতি চলবে এখনো, এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। বেশ, এটা তো আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল, কেন ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে আসবো লাস্ট দিকে, এর পরের ফেজ, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট থেকে খুব বুলিশ বলে নয়, ম্যানেজমেন্টের কতগুলো পয়েন্ট আমি বলতে চলেছি, যেগুলো কিন্তু খুব আপডেটেড, রিসেন্ট কথা নিয়ে বলছি। যেমন নিউ প্ল্যান্ট এরা কিন্তু তৈরি করেছে, যে নিউ প্ল্যান্ট যখনই তৈরি করে যখন ডিমান্ডটা প্রচুর বাড়ে। 1 নম্বর প্ল্যান্টের কথা আমি যেটা বলছি, সেটা কোম্পানিটার নাম হচ্ছে হাইড্রোজেনেশনের ওপরে কিন্তু এরা একটা প্ল্যান্ট খুলে ফেলেছে। এবং হাইড্রোজেন প্ল্যান্ট যেটা হয়েছে দাহিজে 115 কোটি টাকা কিন্তু এরা ইনভেস্ট করেছে। 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, আর একটা প্ল্যান্টের কথা বলবো। এই প্ল্যান্টটা হয়েছে নাইট্রিক অ্যাসিডের ব্যাপারে, নাইট্রিক অ্যাসিড ম্যানুফ্যাকচারিং এর জন্য। এই প্ল্যান্টটা কিন্তু গুজরাটের নন্দসারি বলে একটা জায়গা আছে গুজরাটে, সেখানে 515 কোটি টাকা দিয়ে সেখানে কিন্তু আরেকটা প্ল্যান্ট তৈরি করেছে নাইট্রিক অ্যাসিড রিলেটেড। 3 নাম্বার যে ঘটনাটা বলবো, যেটা আমি এখানে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে প্রোমোটার টেক কিন্তু বাই করে চলেছে। প্রোমোটার রিসেন্ট নিউজ অনুযায়ী প্রোমোটার কিন্তু কিনছে। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, কোম্পানি কখনো এমনি কোনো কোম্পানি শুধু খরচ খরচা করবে না। হাইড্রোজেন প্ল্যান্টের জন্য কেউ খরচ করে শুধু যদি তার নিজের প্রফিট না থাকে, লস আছে তবু রেখে তবু কিন্তু এই কাজটা করছে, মানে জানে ভবিষ্যতের দিকে। দ্বিতীয়ত নাইট্রিক অ্যাসিড এই ব্যাপার প্রোমোটার বাই করছে, একটা ইঙ্গিত দিচ্ছে পজিটিভ।
আর একটা ঘটনার কথা বলা রয়েছে, সেটা হচ্ছে ফিউচারের ম্যানেজমেন্ট কিন্তু খুব বুলিশ রয়েছে এবং টার্গেট যেটা করছে সেটা হচ্ছে বিরাট, মানে ওরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার একটা বিরাট লেভেলের ক্যাপিটাল হিন্দিতে আমি ডিটেলস বলেছি, এখানে আর ওই ব্যাপারটা বলছি না। মানে মোটমাট এইসব কারণের জন্য কিন্তু কোম্পানিটা একটা বড় পজিশন দাঁড়াতে পারে এবং এরটাই হচ্ছে একটা ম্যানেজমেন্টের কাছে এইটা একটা কিন্তু বিরাট ব্যাপার। তাহলে এইগুলো সব আমরা জানার পরে এবারে শেষ জায়গায় আসছি, হোয়েন, কখন এটা থেকে একটা পজিটিভিটি তৈরি করা যাবে। এই হোয়েনের জায়গাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে 2 to 3 ইয়ার্সের মধ্যে এদের একটা কি বলবো, মানে এরকম একটা অবস্থা যে এদের স্যাচুরেশন পয়েন্টে আসছে। স্যাচুরেশন পয়েন্ট বলতে এই হচ্ছে একটা ডিমান্ড সাপ্লাইয়ের গল্প, মানে আমরা যদি বলি এরকম ভাবে একটা ডিমান্ড, এই একটা সাপ্লাই তৈরি হচ্ছে, এই স্যাচুরেশন পয়েন্টে আসছে, কনস্ট্যান্টলি পড়ে চলেছে, আর এখান থেকে আমাদের ডিমান্ডটা বাড়ছে। এবারে এই স্যাচুরেশন পয়েন্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইসের কোনো অ্যাকশন মুভমেন্ট হবে না, এরপর থেকে প্রাইসটা একটা ওঠার সম্ভাবনা আছে। এই জায়গা আসতে গেলে এখানে প্রচুর পরিমাণে একটাকে যাকে বলবো ধাক্কা দেওয়া, যাকে বাংলায় ধাক্কা দেওয়া বলি, মানে একটা চাকা ঘুরছে খুব ব্যাক সাইডে, প্রচুরভাবে একটা ধাক্কা যদি দিতে হয় তার জন্য দরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা কোম্পানি প্রচুরভাবে করছে। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটাকে কিন্তু মুভ করে দেবে পজিটিভ সাইডে। এটা যখন এই ধাক্কাটা পড়বে আলটিমেটলি এরকম জায়গা আসার পরে কোম্পানিটা আবার আমরা কিন্তু রকেট হতে দেখবো, কিন্তু সেটার জন্য সময় দিতে হবে আরো। তাহলে এটা বোঝা গেল মোটামুটি 2 থেকে 2.5 বছর লাগছে। এর সঙ্গে যেটা বলা দরকার, গভর্নমেন্টের বেশ কিছু ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। আমরা অ্যান্টি ডাম্পিং পলিসি নিয়ে কিন্তু এর আগে কথা বলেছিলাম। খুব শর্টে বলি, চায়না প্রচুরভাবে ডাম্প করছে, যেটা নেগেটিভ পয়েন্ট ছিল, প্রচুরভাবে ইন্ডিয়াতে ডাম্প করছে মানে চায়নার প্রোডাকশন হয়েছে 100 টাকাতে, এবারে চায়না যদি 100 টাকা প্রোডাক্টটা বাইরের দেশে 90 টাকায় বিক্রি করা শুরু করে দেয়, প্রোডাকশনের থেকেও কমে, এবারে কোন মানুষে 90 টাকার প্রোডাক্ট কিনবে না দীপক নাইট্রেটের 125-130 টাকার প্রোডাক্টটা কিনবে? আমাকে এইটা শুধু বলে দাও। ন্যাচারালি 90 টাকা সবাই কিনবে। এইটাই হলো ডাম্পিং পলিসি, কনস্ট্যান্টলি ডাম্প করা অন্য দেশে এবং অন্য দেশের টোটাল যে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করা, তার জন্য এই কাজটা করেছে। ইন্ডিয়া গভর্নমেন্ট এখন এর ওপরে একটা ডাম্পিং পলিসি করছে, একে বলে অ্যান্টি ডাম্পিং। তুমি 90 টাকা করেছো তো, তাহলে 90 টাকা প্রোডাক্টটা যখন ইন্ডিয়াতে এসে ঢুকছে, এই হচ্ছে ইন্ডিয়া, যখন ইন্ডিয়াতে এসে ঢুকছে এর ওপরে একটা বড় মাপের চার্জ করা হচ্ছে ট্যারিফ, অ্যারাউন্ড 18 থেকে 25% মতো ট্যারিফ যখন এর উপরে চার্জ করা হচ্ছে, অ্যাপ্রক্সিমেট এটার দামই চলে যাচ্ছে 118 টাকা। যে 118 টাকা আমাদের দেশে বিক্রি হওয়ার জায়গা তৈরি হচ্ছে, তার তুলনায় দীপক নাইট্রেট যখন 110-115 মতো দিচ্ছে, লোকে তখন দীপক নাইট্রেটকে নেবার চেষ্টা করবে। তাহলে বোঝা গেল এইটাই হলো একটা বড় ঘটনা, যে কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ডাম্পিং পলিসি এবং গভর্নমেন্টের চায়না ওয়ান পলিসি, চায়নার সাবস্টিটিউট হয়ে আমরা উঠবো, এই দুটো পয়েন্ট কিন্তু এটাকে আরো মানে জোরদার করছে ব্যাপারটাকে, যে আগামী দিনে এটা একটা বড় জায়গা তৈরি করবে। তো এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আজকে শেষ করছি।